থাকলে তোমাদের জন্য ভালো হবে, তাই না? ফিল্ড অ্যান্ড ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক, ডেভিড কে চেং এর বই বললেই তোমার এটা নিয়ে নিতে দিয়ে দিবে। তো যত লেটেস্ট এডিশন পাওয়া যায় তত বেশি ভালো হবে, আপডেট কিছু থাকে লেটেস্ট এডিশন গুলোতে। ম্যাক্সওয়েলের আমরা দেখছিলাম যে ফিল্ড ইকুয়েশন ক্যালকুলেশন করার জন্য ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন ছিল, এগুলো মনে হয় ডিসকাস করছিলাম প্রথম দিকে, 1 নম্বর ক্লাসে ডিসকাস করছিলাম ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলোর বিষয়ে, মনে পড়ে? স্যার সামনের গুলো একটু আলোচনা করলে ভালো হতো। জি স্যার, আগের গুলো একটু এখন আলোচনা আর করলে ভালো আলোচনা হয়। করা যাবে না, ওটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নাহলে আর একটু আলোচনা করবো, আজকে আর পিছাইতে যাচ্ছি না। মানে এটাই স্টার্টিং কোর্সের স্টার্টিং, ধরে নাও আজকেই। এর আগে যেগুলো আলোচনা করেছি সবগুলো ছিল প্রাথমিক কথাবার্তা। ও আচ্ছা স্যার। মানে আমাদের কোর্স শুরু আগের গুলো ছিল না, কোর্স এখন শুরু। আগে ওগুলা ধরো যে আমরা সূত্র টাইপের কোনো কিছু পড়ছিলাম, কারণ ওগুলো এখন আমরা রিকল করব, ওগুলো এখন রিকল করব থিওরি, বিভিন্ন থিওরি বা স্টেটমেন্ট বা বিভিন্ন ধরনের ইয়াগুলো প্রুভ করার জন্য আমরা ওগুলাকে রিকল করব। যে তোমার ডাইভারজেন্স থিওরাম, গাউস ল, অ্যাম্পিয়ার্স ল, এগুলোকে রিকল করব। বায়ট সাভার্ট ল, এগুলো মোটামুটি আমরা সবাই জানি, এগুলোকে আবার রিকল করব। তো ফিল্ড ইকুয়েশন ক্যালকুলেশন করার জন্য ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ ম্যাক্সওয়েলের এই 4টা ইকুয়েশন ফিল্ড ইকুয়েশন দিয়ে সাধারণত খুব ইজিলি সলভ করা যায় ফিল্ড ইকুয়েশন গুলো। ফিল্ড ইকুয়েশনের তোমার হচ্ছে কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে আবার ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো আলাদা, তোমার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে আলাদা, প্রতিটাই আমরা দেখবো। তো কোশ্চেনের প্যাটার্ন গুলো সাধারণত এরকম টাইপের আসে, যে রাইট ডাউন দ্য ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ইন জেনারেল ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ কার্টেসিয়ান ফর্ম। তার মানে কি অবশ্যই এখানে দুইটা তোমার টার্ম উল্লেখ করা হয়েছে, বোঝা যাচ্ছে? কোশ্চেনের প্যাটার্ন গুলো বোঝা যাচ্ছে? জি স্যার। কোশ্চেন অনেক সময় এইভাবে দেওয়া হয় যে ফিল্ড ইকুয়েশনের জেনারেল ফর্মটা লেখো বা কার্টেসিয়ান ফর্ম লেখো, অনেকে ইন্টিগ্রাল ফর্ম লিখে রাখে। আবার অনেক সময় ইন্টিগ্রাল ফর্মটা চাওয়া হয়, সেক্ষেত্রে কার্টেসিয়ান বা জেনারেল ফর্মটা লিখে রাখে। তার মানে কি, যেটা চাওয়া যাচ্ছে সেটা কিন্তু সে লিখতেছে না। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে, পুরোটাই ঠিক হবে না। সে ফিল্ড ইকুয়েশন গুলো ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন লিখতেছে, কিন্তু আমি যেটা চাচ্ছি এক্সাক্ট সেই অ্যান্সারটা সে দিচ্ছে না, তারপরে পার্শিয়াল মার্কিং করা হয়। কিন্তু আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আর যারা ক্লাস করতেছে তাদের তো এই ভুলটা করা উচিত না, তাই না? জি স্যার। কোশ্চেন আমার কি বলছে, এট ফার্স্ট আমি কোশ্চেনটা একবার রিড করব, একবার পড়বো, দেখবো যে কোশ্চেনে কি বলছে। বলছে রাইট ডাউন দ্য ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন। ফার্স্ট বলছে যে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলো লেখো, কিসের জন্য, কোন ফর্মে, ইন জেনারেল ফর্ম। এখানে বলছে জেনারেল ফর্মে লিখতে বলছে। দেন আরেকটা বলছে যে এখানে কার্টেসিয়ান ফর্মেও লিখতে হবে। তারপরে বলছে যে ফর্ম শুধু ইকুয়েশন গুলো লিখলেই হবে না, এখানে যে ভেরিয়েবল গুলো ব্যবহার হয়েছে তার ইউনিট গুলো ব্যবহার করো, ইউনিট গুলো লিখতে বলা হয়েছে, তাই না? এরপর আসি আমরা মিডিয়াম। এখন মিডিয়াম তুমি একটাও লিখতে পারো, দুইটাও লিখতে পারো। কারণ কি, আমি এখানে কিন্তু মিডিয়ামের কথা উল্লেখ করিনি। যদি এখানে বলে দিতাম যে হ্যাঁ রাইট ডাউন দ্য ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ফর কন্ডাক্টিং মিডিয়াম, যদি এখানে বলে দিতাম যে কন্ডাক্টিং মিডিয়ামের জন্য লেখো, তখন তোমাকে কি করতে হতো, এই কন্ডাক্টিং মিডিয়ামের জন্য এই 4টা লিখতে হতো। কিন্তু এখানে যদি বলে দিতাম যে না, ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে লেখো, তাহলে ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলো যেগুলো, সেগুলো লিখতে হবে। সেক্ষেত্রে আবার এগুলো লিখলে হবে না, হবে কি? কোশ্চেনের প্যাটার্নটা বোঝো, আমি কিন্তু বারবার বলতেছি কোশ্চেনের প্যাটার্ন গুলো বোঝো, কোশ্চেন কিরকম হইতে পারে। একই ধরনের কোশ্চেন আমি কিন্তু বিভিন্ন রকম ভাবে কোশ্চেনটাকে ঘুরাই দিতে পারতেছি, তাই না? কোশ্চেনটা, একটা কোশ্চেনকে বিভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন ভাবে ঘুরায় কোশ্চেন করলে যে অ্যান্সারটা চাওয়া হবে সেটাই দেওয়া উচিত অ্যাটলিস্ট, সেক্ষেত্রে কিন্তু ভালো মার্কিং আসে। আর আমি যদি যে কোশ্চেনটা চাওয়া হয়েছে সেটা না লিখে অন্য কিছু লিখে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট যে তোমার যে মার্কটা তুমি ডিজার্ভ করতেছো সেটা কিন্তু আর পাচ্ছ না। যে আমার মনে হচ্ছে হ্যাঁ 100% অ্যান্সার করতেছি, কিন্তু স্যার আমাকে মনে হয় মার্ক কম দিচ্ছে, সেটা কিন্তু না। ডিজায়ার্ড অ্যান্সার তোমার যদি না হয়, সেক্ষেত্রে তোমার মার্কটাও কমে যাবে।
তা আমরা জানি সাধারণত কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে কি সবকিছুই এখানে থাকবে, ভেরিয়েবল গুলোর ভ্যালু সাধারণত 0 কম হয়, তাই না? যেমন তোমার হচ্ছে পারমিটিভিটি, পারমিএবিলিটি, অ্যাবসোলিউট, এগুলোর ভ্যালু কি সেক্ষেত্রে তোমার কি হয়? থাকে, তাই না? ভ্যালু কি 0 হয়? এগুলোর ভ্যালু 0 হয়? ভ্যালু 0 হয় কি? না স্যার। হচ্ছে না। তো তোমার হচ্ছে ফিল্ড ইকুয়েশন, ফিল্ড ইকুয়েশনের ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে। সে ফর কন্ডাক্টিং মিডিয়ামের জন্য 4টা ইকুয়েশনের ফার্স্ট ইকুয়েশন হচ্ছে, ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ডাইভারজেন্স ডি ইজ ইকুয়াল রো। ডাইভারজেন্স ডি ইজ ইকুয়াল রো, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা আমরা প্রুভ করব গাউস ল দ্বারা। 1 নম্বর ইকুয়েশন, এটা আমরা প্রুভ করব গাউস ল দ্বারা। গাউস ল আমরা পড়ছিলাম, গাউস ল দ্বারা প্রুভ করব। আর যদি মনে না থাকে, আমরা যখন প্রুভ করবো তখন আরেকবার বলে দেবো, ঠিক আছে? ফার্স্ট আমি কোশ্চেনটার অ্যান্সার করি, দেন আমরা এটা যদি প্রুভ করতে হয়, যখন প্রুভ করবো তখন আমি এটা বলেই দেবো কিভাবে আসতেছে। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন ডাইভারজেন্স ডি, আমরা এই থিওরামটা মেবি সেকেন্ড ক্লাসে আমি পড়াইছিলাম যে ডাইভারজেন্স থিওরামটা কিভাবে কাজ করে। এই ডাইভারজেন্স ডট, আমি বলছিলাম ডট হলে এখানে আমরা ডাইভারজেন্স ব্যবহার করতেছি, আর যখন ক্রস সাইন ইউজ করা হয় তখন এটাকে বলা হয় কার্ল। এগুলোও বুঝাইছিলাম। মাইন্ড যদি ক্লাস করে থাকো, আমার মনে হয় এগুলো মনে পড়বে। কার্ল এবং ডাইভারজেন্স দুটোই বুঝাইছি। জি স্যার, কার্ল ডাইভারজেন্স পড়াইছিলেন স্যার। হ্যাঁ, নতুন ভাবে আর পড়াইতে যাচ্ছিলাম না, সময় নষ্ট করতে যাচ্ছিলাম না, ওই জন্য ওগুলো আগেই পড়াইছি। আমি জানি যে এগুলোতে ওই টার্ম গুলো ইউজ হবে, তখন তোমরা কোশ্চেন করতে পারো, এই জন্য ওই লেকচার দুইটা আমি আগেই দিয়ে দিছি। সেকেন্ড, তাহলে আমাদের কোশ্চেনের সাথে রিলেশন এর আছে, কোশ্চেন যেটা বলছে আমি কোশ্চেনের সাথে এটা লিখতে পারতেছি যে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন আমার চারটার 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে যে ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো। মিনিং গুলো তো আমি পরে বলবো, এই ইউনিট এবং ডাইমেনশন গুলো তো আমি এর নিচে বলবো। 2 নম্বর ইকুয়েশনটা কি? এটা কি দ্বারা প্রুভ করতে পারবো? কোন থিওরি দ্বারা প্রুভ করতে পারবো? গাউস ল। গাউস ল দ্বারা। গাউস ল দ্বারা, এটা মাথায় রাখো, গাউস ল দ্বারা প্রুভ করব। 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি? ডাইভারজেন্স বি, এটা ইকুয়াল 0, এটা আমি প্রুভ করব বায়োট সাভার্ট ল। বায়োট সাভার্ট ল মনে আছে সবার? এইভাবে বায়োট সাভার্ট ল ছিল যে একটা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট ফলো করতেছে, নির্দিষ্ট দূরত্বে আমি তার ফিল্ডটা ক্যালকুলেশন করছিলাম, মনে পড়ে? জি আচ্ছা, স্যার, মনে- পড়ছিলাম স্যার। জি হ্যাঁ? স্যার। জি জি স্যার। স্যার। একটা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট যদি থ্রো করে, তাহলে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট পয়েন্ট দূরত্বে আমি তখন তার ফিল্ডটা ক্যালকুলেশন করছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেশন করছিলাম, বায়োট সাভার্ট ল। মেবি এরকম 1/4 পাই ইন্টিগ্রেশন, এই মুহূর্তে এক্সাক্ট মনে নাই। তো ওগুলা ওটার মাধ্যমে প্রুভ করবো, যখন আমরা প্রুভ করবো তখন ওটা তো রিকল করেই নিয়ে আসবো, ঠিক আছে? 3 নম্বর ইকুয়েশনটা বলছে কার্ল অফ ই, কার্ল অফ ই, কার্ল অফ ই is equal minus dB by dt, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি। এই চারটা ইকুয়েশন অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ করে রাখতে না পারো, পুরো সিলেবাসে কিন্তু এই চারটা ইকুয়েশনে রিকল করব, আমি বারবার রিকল করব। কখনো আমি রিকল করব যে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন, কখনো বলবো যে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল থার্ড ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল সেকেন্ড ইকুয়েশন, আবার কখনো বলবো অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ফার্স্ট ইকুয়েশন। তখন কিন্তু বাই ডিফল্ট ভাবে আমি ওটাকে রিকল করে নিয়ে যাবো, এটা তখন কিন্তু বলতে পারবে না যে স্যার এটা কোথা থেকে আসলো। হ্যাঁ, তাহলে এই চারটা টার্ম অবশ্যই আমাকে মুখস্থ করে রাখতে হবে। ফার্স্ট ইকুয়েশন ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো, সেকেন্ড ইকুয়েশন ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, থার্ড ইকুয়েশন কার্ল অফ ই ইজ ইকুয়াল মাইনাস ডিবি বাই ডিটি, ফোর্থ ইকুয়েশন কার্ল এইচ ইকুয়াল জে, এখানে যে কন্ডাক্টিং কারেন্ট, এই যে কন্ডাক্টিং কারেন্টটা হচ্ছে এটা, প্লাস ডিটি বাই ডিটি, ডিডি বাই ডেল ডি বাই ডেল টি, টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটাও আমরা দেখব। এই পর্যন্ত বোঝা গেছে? স্যার টার্ম গুলা বলে দিবেন।
টার্মগুলো তো এরপরেই বলবো, এরপরের স্লাইডটাতে বলতেছি। এই চারটে আচ্ছা। ইকুয়েশন বোঝা গেছে কিনা, আমার কোশ্চেনের সাথে এটা মিল আছে কিনা? জি স্যার। কোশ্চেন যেটা বলছে কোশ্চেন অনুযায়ী আমি চারটা ফিল্ড ইকুয়েশন লিখতে পারছি কিনা এখানে? লিখছি। এটা আমার কিন্তু জেনারেল ফর্ম গেল, তাই না? কার্টেসিয়ান ফর্মটা আমি এখানে অ্যান্সার করিনি, ওটা পরে অ্যান্সার করবো। আপাতত আমি এইটাই অ্যান্সার করে দেখাচ্ছি। কার্টেসিয়ান ফর্মটাও আমি দেখাবো, পরে দেখাবো। স্যার আজকে থার্ড ল আর ফোর্থ মানে থার্ড আর ফোর্থটা কিভাবে পেতে পারি? ওই এটা তুমি এম্পিয়ার ল থেকে পাবা। এটা এম্পিয়ার ল, এটা বায়োট সাভার্ট ল, এটা গাউস ল, আর একটা ল, আরেকটা ল কি ভুলে গেলাম যে। আচ্ছা, এটার কথা বলতেছি, একটু পরে বলতেছি, হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়তেছে না। প্রুফ করার সময় এগুলো সব আসবে। স্টোক থিওরাম হবে, হ্যাঁ, স্টোক থিওরাম হবে। না না না, স্টোক থিওরাম না, এটা বলতেছি একটু পরেই বলতেছি, এক্সাক্ট মনে পড়তেছে না এখন। এই দুটো তো মনে, এই তিনটে মনে হচ্ছে, ঠিক আছে। বায়োট সাভার্ট, গাউস ল, এম্পিয়ার্স ল। ওটা কি লেন্স ল হবে নাকি স্যার? না না, Next to third. আমি দেখি, লেন্স নেওয়া হবে না রে ভাই। ফ্যারাডে ল, এটা হচ্ছে ফ্যারাডে ল, আর একটা হচ্ছে এম্পিয়ার ল। ফ্যারাডে ল এর সাহায্যে করবো, ঠিক আছে। ফ্যারাডে ল এর সাহায্যে একটা পাবো। এখন আমরা দেখি যে ম্যাক্সওয়েলের ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা কি দাঁড়ায়? সেম জেনারেল ফর্ম, এটাও কিন্তু জেনারেল ফর্ম। তো ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রেও সেম, এখানে তোমার কন্ডাক্টিং কারেন্টটা পাবা না। ডাইইলেকট্রিক মিডিয়ামে কি পাওয়া যাবে না? যেটা পাওয়া যাবে না, কন্ডাক্টিং কারেন্টটা পাওয়া যাবে না এখানে, বাকি সবগুলোই সেম। বুঝা গেছে? প্রথমটা বুঝা গেলে এটা আর মুখস্থ করার লাগতেছে না, এটা অটোমেটিক কিন্তু আমি লিখতে পারছি। এখানে কিন্তু আর সময় নষ্ট করার কোনো দরকার হচ্ছে না, কারণ আমি জানি যে ডাইইলেকট্রিক এর ক্ষেত্রে তোমার এখানে যেহেতু কন্ডাক্টিং মিডিয়াম, তার মানে কন্ডাকশন কারেন্টটা পাবা। আর এটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাবা, কন্ডাক্টিং কারেন্ট পাবা না এখানে, পাবা। মাইন্ড শুনতে পাচ্ছ? জি স্যার। কন্ডাক্টিং কারেন্টটা আমি ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে পাচ্ছি না, বাকি সব ইকুয়েশনের ভ্যালুগুলো দেখো সেম। ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো, ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি, কার্ল অফ এ ইজ ইকুয়াল টু 0। জিরোটা এখানে কেন বলেছি, যে এখানে কোনো কন্ডাকশন কারেন্ট পাবো না আমি, শুধু ডিসপ্লেসমেন্ট কারেন্টটা পাবো। জি স্যার। দেন এখানে আমি ইউনিটগুলো বলে দিচ্ছি। ডিটা কি? ডি এখানে বলা হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট এখানে কি? কুলম্ব পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। এবং এখানে যদি মাত্রা লিখতে চাও, এত কিছু সাধারণত না লিখলেই হবে, শুধুমাত্র ইউনিটটা লিখলেই হবে। হ্যাঁ, এগুলো সবার মনে নাও থাকতে পারে, যদি মনে না থাকে তাহলে এটা ওমিট করবা, বাদ দিয়ে দিবা। হ্যাঁ, কিন্তু ইউনিটগুলো অবশ্যই লিখতে হবে। তাহলে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা মাথায় রাখবা, ডিটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বিটা এখানে কি? ম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা জানি ম্যাগনেটিক ইন্ডাকশনের ইউনিট হচ্ছে কি? ওয়েবার পার ওয়েবার পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। আর ইটা হচ্ছে, এই চারটা টার্ম তো আমাকে লাগবেই, এই চারটা ছাড়া আমি এই ফিল্ডের ইকুয়েশন গুলো সলভই করতে পারবো না। সব ক্ষেত্রে এই চারটা টার্ম লাগবে, কখনো ই ব্যবহার হবে, কখনো এইচ ব্যবহার হবে, কখনো বি ব্যবহার হবে, কখনো ডি ব্যবহার হবে। তো এই চারটা টার্মই দেখো ম্যাক্সওয়েলে আছে। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনে আমার ডি আছে, ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনে আমার কি আছে? বি। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনে আমার আছে ডি, ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনে আছে আমার বি, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনে আছে ই, ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনে আছে এইচ। এইচ। আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমার ডি আবার হচ্ছে ই এর সাথে রিলেশন আছে, আবার বি এর রিলেশন আছে আবার এইচ এর সাথে। বুঝা গেছে? জি স্যার। বি এর রিলেশন আছে ই এর এইচ এর সাথে, আবার ডি এর রিলেশন আছে ই এর সাথে, কারণ আমরা জানি ডি ইকুয়াল টু অ্যাবসোলিউট টাইম অফ ই, এটা আমরা পড়ছিলাম।
এটা হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি। ফ্রি স্পেসের পারমিটিভিটিটা যখন ইয়ের সাথে মাল্টিপ্লাই করা হবে তখন আমরা ডি পাবো। আমরা প্রথম লেকচারগুলোতে দেখছিলাম এইচ এরও এরকম একটা রিলেশন আছে, এইচ এর রিলেশনটাও এরকম আছে, মেবি ভাগ হবে না গুণ হবে এটা এই মুহূর্তে মনে নাই, আমরা দেখি পড়াই ভালো হবে, কারণ এগুলো বিষয়ে না জেনে বলা ঠিক হবে না, ঠিক আছে? সবকিছু তো মুখস্থ থাকে না, দেখে বলাই ভালো হবে, দেখে বুঝাই দেওয়াই ভালো হবে। তো বিটাকে আমি কি বলতেছি, বিটাকে বলতেছি ম্যাগনেটিক ইন্ডাকশন, এটা ইউনিটটা বলতেছে ওয়েবার পার মিটার স্কয়ার, ইটাকে বলতেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভোল্ট পার মিটার, এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে এম্পিয়ার পার মিটার। রো রো ওখানে একটা দেখছিলাম ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনে, মনে আছে? ডাইভারজেন্স জি স্যার। ডি রো ইকুয়াল রো, তাহলে এটা হচ্ছে ফ্রি চার্জ ডেনসিটি, ফ্রি স্পেসের চার্জ ডেনসিটি, ফ্রি চার্জ ডেনসিটি, ফ্রি চার্জ ডেনসিটি রোটা। যে এটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, এটা হচ্ছে কি কন্ডাকশন কারেন্ট, এই জন্যই আমরা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে এই কারেন্টটা আমরা পাই নাই, পাইছি? না স্যার, জিরো ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে এই কারেন্টটা পাইছি, জিরো পাইছি, কিন্তু ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন দেখো, ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন এটা ডাইইলেকট্রিক মিডিয়াম, এই জন্য আমরা কিন্তু এই কারেন্টটা জিরো পাইছি। বুঝা যাচ্ছে? এগুলো মুখস্থ করলে কিন্তু সহজে মনে থাকবে না, কিন্তু বুঝে পড়লে সহজে মনে থাকবে। একটু চিন্তা করে দেখো, আমি যখন ডাইইলেকট্রিক মিডিয়াম বলছি তখন ম্যাক্সওয়েলের ইকুয়েশনে এখানে কন্ডাক্টিং কোন কারেন্ট নাই, বাট এটা যখন আমি কন্ডাক্টিং মিডিয়াম দেখছি তখন কিন্তু কন্ডাক্টিং কারেন্টটা পাইছি, পাইছি কিনা? স্যার ডাইইলেকট্রিক মিডিয়ামটা কি মনে পড়ছে না? ডাইইলেকট্রিক মিডিয়াম বোঝো না? মনে পড়ছে না স্যার। খুব বেশি কথাবার্তা বলতে গেলে তো মেইন টপিকসই হারা যাবে। স্যার বলে দিলেই হবে স্যার, মানে বিস্তারিত না। আচ্ছা, তার আগে তোমাকে হচ্ছে মিডিয়াম কত ধরনের, মিডিয়ামের টাইপস গুলো বলো তো। স্যার ইলেকট্রিক মিডিয়াম। কোনটা যে এখানে তো আমরা অবশ্যই ইলেকট্রিক মিডিয়ামেই পড়াশোনা করব, এখানে তো আর অন্য কিছু করব না, কারণ এখানে তোমার কারেন্টের ফ্লোই থাকবে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ওয়েভ জেনারেট হবে, হবে কিনা? জি স্যার। মিডিয়াম তো 3 প্রকারের আছে না? হ্যাঁ 3 জি স্যার। প্রকারের। বলো, এখন বলো, তুমি বলো। কন্ডাক্টিং, যেটাকে আমি পরিবাহী Conducting, বলতেছি, তারপর জি স্যার। সেমি কন্ডাক্টিং আর হচ্ছে ইনসুলেটিং, এই তিনটা। ইনসুলেটিং, সেমিকন্ডাক্টিং, ইনসুলেটিং ইনসুলেটিং। কন্ডাক্টিং কোনগুলোকে বলতেছি, যেগুলোর মধ্যে দিয়ে সুপরিবাহী যেগুলো, বিদ্যুৎ পরিবাহী হবে তাকেই বলতেছি কন্ডাক্টিং। সেমিকন্ডাক্টিং কোনগুলো বলতেছি? অর্ধ পরিবাহী যেগুলো। অর্ধ পরিবাহী। আর ইনসুলেটিং যেটা বলতেছি যেটার মধ্যে হবে না। জি স্যার। তার মানে ডাইইলেকট্রিক কোনটা হচ্ছে? ইনসুলেটিং তো হবেই না। ইনসুলেটিং স্যার, না না, ইনসুলেটিং এখানে হবে না। ইনসুলেটিং না স্যার। কন্ডাক্টিং, সেমিকন্ডাক্টিং কন্ডাক্টিং হচ্ছে। না স্যার। আর ডাইইলেকট্রিক কি হচ্ছে? সেমিকন্ডাক্টরটাও তো হচ্ছে না। ডাইইলেকট্রিক মিডিয়ামের কিছু ধর্ম আছে, সেগুলো ডিটেলস বলতে গেলেই তো আবার ওইদিকে চলে যাইতে হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো আবার ফিরে ওগুলো পড়াইতে যাব। স্যার দেখে নিব, নি সমস্যা নেই। না পড়াবো, কিন্তু এটা শেষ করি তারপর এটাতে যাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা টপিকসের বাইরে, আমার এটাতে গেলে আবার এটার ক্যারেক্টারিস্টিক্স বিষয়গুলো জানতে হবে। তার আগে আমার দেখো যে কন্ডাক্টিং মিডিয়াম এবং ইনসুলেটিং মিডিয়াম তো হচ্ছেই না, হবে এই দুটা বাদে সেমিকন্ডাক্টিং এর মাঝামাঝি একটা যেটা, সেটাই হচ্ছে তোমার ডাইইলেকট্রিক। কিন্তু সেমিকন্ডাক্টিং এও এটা হবে না, এটা কিন্তু সেমিকন্ডাক্টিং মিডিয়াম হবে, সেমিকন্ডাক্টিং মিডিয়ামও না, এর আশেপাশে কিন্তু এর নির্দিষ্ট কিছু ধর্ম আছে, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাকে জানতে হবে। তো ওটাতে আমি আসতেছি, ওটা পড়াবো, সমস্যা নেই। ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমি কখন পাচ্ছি? ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে পাচ্ছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা কি ছিল?
কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলো লেখো। জি স্যার। ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন লেখো জেনারেল ফর্মে, তাই না? ডাইইলেকট্রিক মিডিয়ামে স্যার এটা স্যার। ডাইইলেকট্রিক মিডিয়াম এবং কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে। জি স্যার। আরেকটা স্যার কার্টেসিয়ান ফর্ম আছে, কার্টেসিয়ান কার্টেসিয়ান ফর্মটা এখানে আপাতত লেখা হয়নি। আচ্ছা, ডাইপোল টার্মটার সাথে তোমরা কি সবাই পরিচিত? দ্বিমেরু। জি স্যার। ডাইপোল, সে এটা আমার একটা মিডিয়াম, যখন এখানে দুই দিকে দুইটা মেরু তৈরি করতেছে তখন আমি এটাকে বলতেছি ডাইপোল। আর এই তোমাদের হচ্ছে যে 3 নম্বর যে পরিবাহীটার কথা বললে না, ইনসুলেটর, জি স্যার। ওই ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে ওই ডাইইলেকট্রিকটা তোমার হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইনসুলেটর, যেটার মধ্যে দিয়ে তোমার এই পোলারাইজেশনটা তৈরি হচ্ছে, এই দুই দিকে পোলারাইজেশন তৈরি হচ্ছে। এই পোলারাইজেশনের ফলে আমার কখন পোলারাইজেশনটা হচ্ছে, যখন আমি ইলেকট্রিক ফিল্ডটা এখানে অ্যাপ্লাই করব। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে অবশ্যই এখানে তোমার কি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে কিনা? জি স্যার। একটা ইনসুলেটরের মধ্যে যখন তুমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো, সেখানে তোমার যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তখন তোমার ওটা ডাইপোলে পরিণত হচ্ছে কিনা, তখন এই ম্যাটেরিয়ালটাই তোমার ডাইইলেকট্রিক মিডিয়ামে পরিণত হচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে তোমার এখানে নির্দিষ্ট কিছু ধর্ম এখানে সে বিয়ার করতেছে, এই ম্যাটেরিয়ালটা, ডাইইলেকট্রিক মিডিয়ামটা। কন্ডাক্টিং মিডিয়ামের একটা যেমন নির্দিষ্ট ধর্ম আছে, এর মধ্যে দিয়ে তোমার কি হচ্ছে, বিদ্যুৎ পরিবাহী হচ্ছে। সেমিকন্ডাক্টিং এর ক্ষেত্রে কি দেখতেছি, একবারে বেশি সংখ্যকও না, মানে কন্ডাক্টিং এর মতো না, আবার ইনসুলেটরের মতো না, ওর মাঝামাঝি, তখন আমি তাকে বলতেছি কি সেমিকন্ডাক্টিং। আর ইনসুলেটিং মিডিয়ামটাকে যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, তার ফলে যখন ডাইপোল ক্রিয়েট হচ্ছে বা তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, তখন আমি এটাকে বলতেছি ডাইইলেকট্রিক মিডিয়াম। কিন্তু যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো না, তখন কিন্তু এটা ইনসুলেটরেই থাকতেছে। এখানে তোমার একটা দেওয়া আছে ওইরকম, in electromagnetic magnetism, a dielectric or dielectric material or dielectric medium is an electrical insulator that can be polarized by an applied electric field. যখন আমি ওটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, তখন এর কি হচ্ছে, পোলারাইজ হচ্ছে। আর পোলারাইজ হলেই আমি তাকে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক মিডিয়াম বলতে পারি। যে কোশ্চেন করছো বুঝতে পারছো? জি স্যার। তাহলে হচ্ছে এটা একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর, একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, যার ফলে পোলারাইজ হচ্ছে ম্যাটেরিয়ালটা বা ওই ইনসুলেটরটা, তখন আমি তাকে বলতেছি ডাইইলেকট্রিক মিডিয়াম জি স্যার। বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এই জন্য পড়ার মধ্যে অন্য টপিক চলে আসলে তখন একটু ব্যাঘাত ঘটে, যেটা পড়াইতে যাচ্ছি ওটা আর পড়ানো সমস্যা হয়ে যায়। বেসিক টার্মগুলো আমরা আগে থেকে জানলে, এই জন্য আগেই 2টা লেকচার দিয়ে দিচ্ছি যাতে এই সমস্যাগুলো না হয়, আবার ওটা রিকল করতে গেলেই ভেজাল হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটার একটা পার্ট আমি লিখি নেই এখনো, সেটা কি হচ্ছে, কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্মটা লেখা হয়েছে? না স্যার। লেখা হয়নি। তার মানে আমি যখন এই ফর্মটাকে আবার ভেঙে ভেঙে লিখবো, তখন এখানে এক্স ওয়াই জেড এই টার্মটা চলে আসবে। তো কার্টেসিয়ান ফর্ম, এটা তো আমার জেনারেল ফর্ম। কার্টেসিয়ান ফর্মটা আমি তোমাদের এই জন্য ফার্স্ট লেকচারে পড়াইছি অথবা সেকেন্ড লেকচারে পড়াইছি, যে একটাকে জেনারেল ফর্মকে কার্টেসিয়ান ফর্মে কিভাবে নিয়ে যাওয়া যায়, বা পোলার ফর্ম থেকে কিভাবে কার্টেসিয়ান ফর্ম নিয়ে আসা যায়, বা স্ফেরিক্যাল ফর্মে কিভাবে নিয়ে আসা যায়, এগুলো কিন্তু শিখাইছি। আমার মানে তোমরা যদি 2 নম্বর লেকচারটা দেখো একটু বুঝতে পারবা। আর তারপরেও যদি না বুঝো, আমি এই লেকচারটা আরেকবার দেবো, ঠিক আছে, কার্টেসিয়ান ফর্মের, যেটি এখানে আমি রেডি করি নাই, বিকজ এগুলো আমি টাইপ করছি, এই জন্য সময় লাগছে, ওটা অতটা লেখার সময় হয়নি, ঠিক আছে। ইকুয়েশন গুলো টাইপ করতে অনেক সময় লাগে, তো টাইপ করতে সময়টা পাইনি। 2 নম্বর ইকুয়েশন আসো, রাইট ডাউন দ্য ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ইন ইন্টিগ্রাল ফর্ম। মানে তোমার হচ্ছে ইন্টিগ্রাল, জেনারেল ফর্ম দেখলাম, এখন ইন্টিগ্রাল ফর্ম।
ইন্টিগ্রাল ফর্মে অবশ্যই প্রথমটাতে আমি ডাইভারজেন্স ব্যবহার করলাম, কার্ল ব্যবহার করে খুব সহজেই লিখতে পারলাম। বাট ইন্টিগ্রেশন এখানে আসতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখানে তোমাকে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল হতে পারে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। তার মানে কি ইন্টিগ্রেশন যখন ক্লোজ হয় তখন কি করি আমরা, এভাবে ক্লোজ লুপ দিয়ে দিই না? জি স্যার। ক্লোজ লুপ দিয়ে দেই, জি স্যার। ঠিক আছে? এটা পড়ছি কিনা সবাই? এখন এটা যদি ক্লোজ লাইন হয় আমরা এখানে এল দেই, ক্লোজ যদি সারফেস হয় এখানে কি দেই, এস দেই, আর ক্লোজ যদি ভলিউম হয় তাহলে ভি দেবো। তাহলে আমরা ভি দেব, ঠিক আছে? আর এটা সাধারণত দিতে হয় না যদি এখানে আমার ক্ষুদ্রতম পরিবর্তনটা এখানে দেওয়া হয় যে কত, তাই না? এটা যদি এখানে থাকে তখন এটা কোনো, এটা মিনিংলেস, এটা দিলেও হবে না দিলেও হবে, এই জন্য আমি কিন্তু ইউজ করিনি, ঠিক আছে? এখন আমরা দেখো সেম অ্যাজ আমি যখন জেনারেল ফর্মুলা দেখলাম, জেনারেল ফর্মুলাতে কন্ডাক্টিং মিডিয়াম ছিল, ডাইইলেকট্রিক মিডিয়াম ছিল। ডাইইলেকট্রিক মিডিয়ামের সংজ্ঞাটা আমরা দেখলাম যে ডাইইলেকট্রিক মিডিয়াম কোন একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর যেখানে আমি ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করার ফলে আমার ওই ম্যাটেরিয়ালটা কি হয়ে যাচ্ছে, পোলারাইজ হয়ে যাচ্ছে, পোলারাইজ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, পোলারাইজ হচ্ছে, তখন আমি তাকে বলতেছি কি ডাইইলেকট্রিক মিডিয়াম বা ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাইইলেকট্রিক। কিন্তু ইনসুলেটরে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে না, হবে? ইনসুলেটর আমরা যে তিনটে মিডিয়াম শিখলাম বা বললাম বা জানলাম, যেটা এই ছেলেটা জিজ্ঞেস করলো, তাহলে কন্ডাক্টিং মিডিয়াম দেখলাম, সেমিকন্ডাক্টিং মিডিয়াম, আর একটা ইনসুলেটর। ইনসুলেটরে তোমার কিন্তু পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ ক্রিয়েট হচ্ছে না, কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে যে ইন্টিগ্রাল ফর্মেও সেম আমার দুইটা মিডিয়ামের জন্য কনসিডার করব, একটা হচ্ছে কন্ডাক্টিং মিডিয়াম আর একটা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম। তো ফিল্ড ইকুয়েশনের চারটা, ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনে থাকবে, এখানে কিন্তু আর পাঁচটা ইকুয়েশন আসবে না, জি স্যার। চারটা ইকুয়েশনে আসবে। চারটা ইকুয়েশনে ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে তোমার হচ্ছে ক্লোজ সারফেস, এটা কিন্তু ডিএস, এস আছে, তার মানে অবশ্যই এখানে এস হবে। আমি এটা কি দেই নেই, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল হচ্ছে ডিএস, সেটা কার সমান হবে, চার্জের সমান। চার্জের সমান হবে। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা বলছে যে ক্লোজ সারফেস ইন্টিগ্রালে তোমার এটা কি, ডিটা কি, ডিসপ্লেসমেন্ট স্যার। ডিসটেন্স। এটা ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট স্যার। কি শিখে আসলা, Displacement, ইলেকট্রিক sir. ডিসপ্লেসমেন্ট। এখন আর ডিসটেন্স বললে তো সমস্যা হবে, আরেকবার ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, বিটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? বা ডিটাকে এখানে আমি ডিফাইন করতেছি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। মাথায় রাখো, এগুলো গোলমাল করলে তো সমস্যা। তো আমার এখানে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টটা কি পাচ্ছি, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রালে কার সমান, সমান। টোটাল চার্জের সমান। ক্লোজ সারফেস ইন্টিগ্রালে সে আমি যদি কনসিডার করি এটা হচ্ছে একটা ক্লোজ সারফেস, এখানে টোটাল চার্জ আছে আমার, পজিটিভ নেগেটিভ যাই বলো না কেন, টোটাল চার্জ আছে কতগুলো, কিউ। টোটাল চার্জ আছে কতগুলো, স্যার এন কিউ হবে না স্যার? হ্যাঁ, আমি তো জেনারেল ফর্মুলা নিয়ে আসতেছি, এই জন্য এন কিউ নিয়ে আসার দরকার নেই, আমি এই টোটাল টার্মটাকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এন কিউ আর লেখার দরকার নেই। এন এর ভ্যালু, কিউ এর ভ্যালু কি তুমি জানো কতগুলো? স্যার চার্জ যদি হয় পজিটিভ স্যার 1.9 ওই ইয়াটা ওই এই অনুযায়ী। কিউ দ্বারা তো আমি ওইটা রিপ্রেজেন্ট করি নাই রে ভাই। 1.8 এর ভ্যালু কি 1.6 × 10⁻19? না স্যার। এটা তো আনডিফাইন্ড ভ্যালু, জি স্যার। ডিফাইন করা তো হয় না যে এর ভ্যালু 1.6, এটা তো বলা হয় না, তাহলে তো এই ইকুয়েশনটা কোন মিনিংই থাকে না। এটা তো ইউনিফর্ম একটা ফর্মুলা, এই ফর্মুলাটা ইউনিফর্ম কিনা? জি স্যার। ইউনিফর্ম ফর্মুলা। তো আমি তো এটা বলে দিচ্ছি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে ক্লোজ সারফেস, তার মানে কি এখান থেকে আমি যদি পুরো এরিয়াটা ক্যালকুলেশন করি, সেটাকে আমি এই ক্লোজ ইন্টিগ্রেশন দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমার চার্জ আছে
যে চার্জ আছে তার টোটাল সমষ্টি হচ্ছে কি কিউ, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি হচ্ছে কি আমার ডিএস, ডিএস কিনা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি ডিএস না, ক্ষুদ্রতম অংশগুলো। জি স্যার। তো প্রতিটা অংশে যদি যে চার্জ আছে তার সমষ্টি সমান হচ্ছে কিনা ক্লোজ সারফেস ইন্টিগ্রালে, ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা। জি স্যার। আচ্ছা, এগুলো তো প্রুফ করব, জাস্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিরকম হচ্ছে এবং তোমার জেনারেল ফর্মুলা কি হচ্ছে, এই ইকুয়েশন গুলো জেনে দেন এগুলো আমরা 4টা ইকুয়েশনে আমরা প্রুফ করব, স্টেপ বাই স্টেপ প্রুফ করব, ভেঙে ভেঙে বলবো জি যে স্যার, জি কোনটা স্যার। কিভাবে আসতেছে। আমার কণ্ঠ শুনতে চাও তুমি? হ্যাঁ, বুঝতে পারতেছো না পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনটা আগে কি ছিল, এখানে ছিল ডাইভারজেন্স ডি ইকুয়াল টু কিউ, এখন আসতেছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন, এখানে ছিল বি ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, বাট ইন্টিগ্রেশন যখন ইন্টিগ্রাল ফর্মে নিয়ে আসতেছি তখনও সেম, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রালে আমি কি পাচ্ছি বি ইকুয়াল টু 0, বিটা এখানে কি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্ডাকশন, সরি ইন্ডাকশন দিছে। বিটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশনের ভ্যালুটা 0 হবে। থার্ড ইকুয়েশনে আমি দেখি আগে ছিল কার্ল অফ ই, কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কার্ল অফ ই ইকুয়াল টু কি ছিল ডিবি, ডিবি বাই ডিটি ছিল, এটা কি ম্যাগনেটিক ফ্লাক্স না, জি স্যার। এটা এটা জি ম্যাগনেটিক স্যার। ফ্লাক্স না। জি স্যার। ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা বলছে যে ক্লোজ লাইন ইন্টিগ্রালে, দেখো এখানে এল, ক্লোজ লাইন ইন্টিগ্রালে আমি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো সেটা হবে ম্যাগনেটিক রেট অফ চেঞ্জ, ম্যাগনেটিক ফ্লাক্সের সমান। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা কি বলছে, ক্লোজ লাইন ইন্টিগ্রালে আমি যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো সেটা হবে কার সমান, কন্ডাক্টিং কারেন্ট প্লাস হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্টের সমান, দুইটার সামেশনের সমান। আইসিটা হচ্ছে কন্ডাক্টিং কারেন্ট আর আইডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এটাই যদি আমি তোমার হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে নিয়ে যাই তখন কি হবে, আমরা জানি ডাইইলেকট্রিক মিডিয়ামে কি থাকে না, আইসি 0 স্যার, কোনো কন্ডাক্টিং কারেন্ট থাকবে কারেন্ট থাকে না। ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে। তাহলে ইকুয়েশন উপরেরটা নিচে সবগুলো সেম থাকবে, শুধু 4 নম্বরে এসে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। জি স্যার। পরের স্লাইডটাতে ওইটা নাই, এই ভ্যালুটা 0 ছিল, এখানে 0টা লেখা হয়নি। বুঝা যাচ্ছে কিনা? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনে আসো। কোশ্চেন এগুলো কিন্তু বেসিক কোশ্চেন, এরপরে কোশ্চেন আরো একটু কঠিন হবে। বেসিক কোশ্চেন গুলা এগুলো হচ্ছে, এগুলোতে জাস্ট কোন একটা ইকুয়েশন বলা হচ্ছে, দেন যখন ইকুয়েশন গুলো প্রুফ করবো তখনই তো একটু কঠিন লাগবে আরো। 3 নম্বর কোশ্চেনটা বলছে রাইট এখানে স্যার হোয়াট ডু এখানে হবে স্যার? হোয়াট ডু ইউ মিন বাই, ঠিক আছে টাইপিং ভুলে গেছে, টাইপিং মিস্টেক, হোয়াট ডু ইউ মিন বাই ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বুঝা গেছে? জি স্যার। ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে কি বুঝো, হোয়াট ডু ইউ মিন, এখানে বলা নাই হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা বলা হয়নি। তার মানে হোয়াট ডু ইউ মিন যখন মানে এটাকে বোর্ড টাইপে বলা হয়েছে, তাই কিনা? জি স্যার। যেমন বাংলায় আমরা বলি কি দিয়ে প্রশ্ন করলে কোশ্চেনটা যত সহজ হয়, কিন্তু এই কয় দীর্ঘিকার দিয়ে কোশ্চেন করলে কি হয়, সেই কোশ্চেনটা কি হয়, গাঢ় হয় তত। সেই কোশ্চেনটা একটু বড়ই হয়, তাই না? জি স্যার। কোশ্চেন কিন্তু বড় হয় স্যার। দুই রকম অর্থ বা দুই রকম মিনিং দেখায়, তাই না, শো করে। এখন এই কোশ্চেনটার অ্যান্সার করতে গিয়ে আমি দেখি যে আমি যদি কোনো একটা ডাইইলেকট্রিক টার্মটা যেহেতু আমরা জানলাম, ডাইইলেকট্রিক টার্মটার সাথে তো পরিচিত হলাম, যে কোনো একটা ইনসুলেটর যখন কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার ফলে চার্জ ক্রিয়েট হচ্ছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, আধান ক্রিয়েট হচ্ছে, তখন হচ্ছে আমি কি করতেছি, ওটাকে ডাইইলেকট্রিক বলতেছি। তো এখানেও সেম, যে ডাইইলেকট্রিক এর মধ্যে যখন ইলেকট্রিক ফিল্ড, when the electric field in the dielectric is charged, যখন একটা ডাইইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক ফিল্ডে কি হয়, চার্জ হয়, তখনই শুধুমাত্র কি হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা ফলো হয়। যখন কোনো ডাইইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক ফিল্ডে কি হয়, চার্জ হয়, তখনই কি হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা ফলো হয়। বুঝা যাচ্ছে কিনা? এই টার্মগুলো কিন্তু মেন, এই যে আমি কালার দিয়ে রাখছি এই টার্মগুলো কিন্তু মেজর টার্ম, এর খাতা ভর্তি করে লিখলে কোনো লাভ নেই, এই টার্মগুলো যদি কি হয় মিসিং হয়ে যায়।
বুঝা যাচ্ছে কিনা? জি স্যার তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কখন ফ্লো করবে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট তখনই ফ্লো করবে যদি কোনো ডাইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের চার্জ হয়। বুঝা যাচ্ছে কিনা? তো ডাইলেকট্রিকের মধ্যে তোমার অবশ্যই এখানে ক্যাপাসিটর আমরা এরকম দেখছি, প্লেট ক্যাপাসিটর দুই দিকে আধান থাকে, ক্যাপাসিটর আমরা দেখছি না, জি স্যার, প্লাস মাইনাস। প্লাস একদিকে মাইনাস, তার মানে কি এটা একটা ডাইপোল জি স্যার, ডাইলেকট্রিক, এটা ডাইলেকট্রিক কিনা? জি স্যার, এটা যদি ক্যাপাসিটর হয়, এটা যদি ক্যাপাসিটর হয় তাহলে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ, ডাইপোল ক্রিয়েট হয়েছে কিনা? জি স্যার, আধান ক্রিয়েট হয়েছে। তো আমার হচ্ছে ডাইলেকট্রিকের মধ্যে যদি একটা ডাইলেকট্রিক, তাহলে ইলেকট্রিক ফিল্ডে যদি চার্জ হয় তখনই আমরা দেখতেছি যে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা ফলো হচ্ছে, আদারওয়াইজ আমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফলো হবে না। তা আর একটা রিলেশন এখানে দেওয়া হয়েছে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট রিলেশন কার সাথে? রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড ইন এ ডাইলেকট্রিক। তাহলে রেট অফ চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইলেকট্রিক ফিল্ড এটা চেঞ্জ হচ্ছে। এটা আমরা দেখো রেট অফ চেঞ্জ ইলেকট্রিক ফিল্ড। আমার পুরোটাই পুরো খাতা ভর্তি করে লিখে লাভ নাই, এই টার্মগুলোর সাথে পরিচিত হইতে হবে আমাকে। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা আরেকটা রিলেশন আছে কার সাথে? যে Electric ইলেকট্রিক field। ফিল্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কখন চেঞ্জ হচ্ছে? যখন চার্জ হচ্ছে। সে আমার ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0, যখন চার্জ হবে নিশ্চয়ই 0 থেকে সে 1 এর দিকে যাবে বা 2 এর দিকে যাবে, এইভাবে বাড়তে থাকে। চেঞ্জ হচ্ছে কিনা সে টাইমের রেসপেক্টে? জি স্যার টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না? জি স্যার আবার আমরা জানি যে কারেন্ট কখন ক্রিয়েট হয়, আই ইকুয়াল টু আমরা জানি কিনা যে কিউ বাই কিউ টি। বাই ডিটি। টি, জি স্যার, টাইমের রেসপেক্টে চার্জের কতটুকু পরিবর্তন হচ্ছে এটা আমরা জানি কিনা? টাইমের রেসপেক্টে চার্জের যে পরিবর্তন হয় সেটাকে কিন্তু আমরা কারেন্ট বলি। না ভুলে গেছি এটা, এটা ভুলে গেছি এটা। না স্যার, তো টাইমের রেসপেক্টে তো চার্জের পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা এটাও যদি ভুলে যাও, তোমাদের মোবাইল আছে না, মোবাইলে ব্যাটারি আছে, মোবাইলে ব্যাটারি আছে তো, জি স্যার, জি স্যার মোবাইলটা চালাচ্ছ, এখন চার্জ দিলে ফুল 100% চার্জ আছে, এটাও কিন্তু তোমার ক্যাপাসিটর চার্জ হচ্ছে তো। ক্যাপাসিটি কিনা চার্জ হচ্ছে না? চার্জ হয় না ক্যাপাসিটর ব্যাটারি? জি স্যার, তো চার্জ হয়ে গেল, আমি যদি মোবাইলটা চালাই তার মানে কি আস্তে আস্তে সে কি করতেছে? 10 Discharge মিনিট হবে। চালানোর পরে সে কি আর 100% থাকবে? না স্যার, কি হবে? তার চার্জটা Discharge কি হয়ে হবে। যাবে? ডিসচার্জ করবে। হবে। চার্জ শুরু হবে ডিসচার্জ হবে। জি স্যার তো কখন হচ্ছে? টাইম রেসপেক্টে তো সে ডিসচার্জ হচ্ছে, টাইম রেসপেক্টে সে ডিসচার্জ হচ্ছে। জি স্যার, জি স্যার এটা তো বেসিক কথাবার্তা, এগুলো তো আর ওইভাবে বুঝাইতে গেলে তো একটা সাবজেক্ট পড়াইতে 1 বছর করে লাগবে। তারপর ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমাদেরকেই মনে হয় এইভাবে পড়াচ্ছি, আর কোনো ব্যাচকে পড়াইনি। ইলেকট্রিক এটা এটা আমি একটা টার্ম পেলাম, তো এখন আমি এটা প্রুভ করব আসলে এটা ডিসপ্লেসমেন্ট কারেন্টটা এরকম আসে কিনা, মানে আমি যে এখানে কিছু কথা বললাম এই কথাগুলোর সাথে রিলেশন আছে কিনা আমার আসলে এটা বের করা দরকার কিনা। এখানে যে বললাম এই কথাগুলো যে ডাইলেকট্রিকে যখন ইলেকট্রিক ফিল্ডের চার্জ হচ্ছে তখন এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফলো হচ্ছে, আসলেই কি ফলো করে কি করে না, এটা আমার বের করা দরকার কিনা, বের করা দরকার। এই জন্য আমি একটা ক্যাপাসিটর প্লেট কনসিডার করলাম যার এরিয়া দেওয়া আছে কি এ এ, এবং এখানে চার্জ কি দেওয়া আছে কিউ কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই সমান সমান আমরা কি এটা জানি কিনা, জি স্যার কিউ যে একক এরিয়ার মধ্যে কতটুকু চার্জ থাকে ওটা কি আমরা কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি না? আরে ভাই তড়িৎ বিভব মনে আছে কি? জি স্যার, আর জি স্যার তড়িৎ বিভবের ইকুয়েশন এটা কিনা, জি স্যার, জি স্যার যে একক এরিয়ার মধ্যে কতটুকু চার্জ থাকে সেটা হচ্ছে কি ইলেকট্রিক তড়িৎ বিভব। মনে পড়ে? জি স্যার আচ্ছা মনে পড়লে আমরা যদি এই 1 নম্বর ইকুয়েশনটার বোথ সাইড উভয় দিকে টি এর রেসপেক্টে যদি কি করি ডিফারেন্সিয়েট করি বা ডেরিভেটিভ করি, সমস্যা আছে? দুই দিকেই, না স্যার, এদিকেও ডেরিভেটিভ করব এদিকেও ডেরিভেটিভ করব, কার রেসপেক্টে? উইথ টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট রেসপেক্টিভ টু টি, টি এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব, তখন আমার ইকুয়েশনটা কি এরকম দাঁড়ায় না উপরেরটার মতো দাঁড়ায় কিনা? এদিকেও ডেরিভেটিভ করলাম টি এর রেসপেক্টে, এদিকেও ডেরিভেটিভ করলাম টি এর রেসপেক্টে, সমস্যা আছে? না স্যার,
কারণ ইকুয়াল চিহ্নের উভয় দিকে সেম ভ্যালু দ্বারা যোগ বিয়োগ গুণ না যোগ না গুণ বা ভাগ যাই করো না কেন কোনো সমস্যা হবে না। এখন দেখো এই ভ্যালুটাকে আমি সেম রাখলাম। আমরা জানি এরিয়া হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর কনস্ট্যান্ট ভ্যালুর কখনো ডেরিভেটিভ হয় না। কনস্ট্যান্ট ভ্যালুর ডেরিভেটিভ করলে 0 হয়, এটা আমরা জানি কিনা? জি স্যার। জি স্যার। এরিয়া তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ক্যাপাসিটরের এরিয়া তো অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অবশ্যই আমরা ডেরিভেটিভ থেকে তাকে একটু সামনে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম। আবার এপসিলনটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। যে ডাইইলেকট্রিক ব্যবহার করব, যে ডাইইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করব, প্রতিটা ডাইইলেকট্রিক মিডিয়ামের আলাদা আলাদা এপসিলন পারমিটিভিটি কিনা বলো? জি স্যার, পারমিটিভিটি Permittivity আলাদা। অবশ্যই প্রতিটা ডাইইলেকট্রিক মিডিয়ামের আলাদা আলাদা, অবশ্যই একটু না একটু ভ্যালু চেঞ্জ হবেই প্রতিটা ডাইইলেকট্রিক। আর আমরা জানি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, কখন? যে ফ্রি স্পেসে এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে কিনা? 8.85 10⁻⁻12 মেবি এপসিলন নটের ভ্যালু। স্যার 8.85 গুণ 10⁻12 স্যার হবে স্যার। হ্যাঁ -12 না? জি স্যার। জি স্যার। ওইটাই তো বললাম রে ভাই। তাহলে এই পর্যন্ত তো 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, না স্যার। সমস্যা থাকার কথাও না। সমস্যা আছে? না স্যার। নাই। না এখন স্যার, যদি সমস্যা কারো নেই। কোনো সমস্যা নাই, আমরা এইটা আবার জানি যে টাইমের রেসপেক্টে চার্জের যে পরিবর্তন হয় সেটাকে আবার আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। জি স্যার। এখন দেখো তো, আমি যদি ডিকিউ বাই ডিটি এর ভ্যালু আইটা 2 নম্বর সমীকরণে বসাই দিই, তখন কি এরকম আসে কিনা? এই টার্মটার মতন আসে কিনা? আসে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারছো তাহলে আমাদের দরকার কোনটা? আই, যেহেতু কারেন্ট এইটা, জি স্যার। কারেন্ট আমার কোনটা? আইটাই তো কারেন্ট। জি স্যার। আইটা বের করা, আমার তো টার্গেট হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বের করা। এখন এইটাই কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট হিসেবে কাউন্ট হবে। এখন এই দিকের ভ্যালুটাকে এইদিকে নিয়ে আসলাম, আর এটা এইদিকে নিয়ে আসলো, যেহেতু আমার আইটা দরকার। এখন উভয় দিকে যদি আমি এই ভ্যালুটা দ্বারা কি করি, মাল্টিপ্লাই করি, এই এই সাইনের মানে এই ইকুয়েশনটার এই দিকেও মাল্টিপ্লাই করলাম, এইদিকেও মাল্টিপ্লাই করলাম, কোনো সমস্যা হবে? এটা দ্বারা মাল্টিপ্লাই করলে ফাইনালি আমার কি ইকুয়েশনটা এরকম আসে না? এই ইকুয়েশনটা কি এরকম আসে না? এদিকে এটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, ইকুয়াল চিহ্নের এদিকে দ্বারা এটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, তখন এটা আর এটা কেটে যায়, থাকে এইদিকে এই টার্মটা থাকে কিনা? এই টার্মটা থাকে জি কিনা? স্যার। জি স্যার। এই টার্মটা থাকে। আবার আমরা আইসোট্রপিক মিডিয়ার ক্ষেত্রে জানি যে এই যে তোমার ইলেকট্রিক ইয়াটা ডিসপ্লেসমেন্টটা কার সমান? এপসিলন টাইম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান। টাইম মানে এপসিলন টাইম বলতে এটার সাথে এটা মাল্টিপ্লাই। আমরা সাধারণত টাইম ইউজ করি কখন? মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করি, তাই না? মাল্টিপ্লিকেশন ল্যাঙ্গুয়েজটার সাথে এই টাইমস মানে কিন্তু যে এত টাইম মানে এপসিলন টাইম, এপসিলন মানে এপসিলন সংখ্যক মাল্টিপ্লিকেশন হবে এর সাথে। আইসোট্রপিক মিডিয়ার ক্ষেত্রে আমরা ডি সমান কি জানি? এপসিলন ই। আমি আর ওই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছি না, আমি এখন ডি ই এইচ এগুলো ইউজ করতেছি। সমস্যা আছে? না স্যার। সমস্যা থাকার কথা না, যেহেতু আমরা অনেক সময় থেকে ক্লাস নিচ্ছি। তাহলে ডি ইকুয়াল টু আমরা এখন লিখবো ই এপসিলন ই, মানে পারমিটিভিটি ই। তাহলে পারমিটিভিটি ই এটা সমান সমান লিখতেছি। তাহলে এই ইটা যদি আমি এই এপসিলনটা যদি এর সাথে মাল্টিপ্লাই করে দেই, তখন এটা এর জায়গায় থাকলো, তোমার এই ডিফারেন্সিয়েশনটাও সেম থাকলো, এই ভ্যালুটা এইদিকে চলে গেল, এরকম আসলো। আবার এইটা সমান সমান যেহেতু আমরা ডি জানি, এর পরিবর্তে আমরা এখন ডি বসাই দেবো। এই ডি বসাই দিলাম এখানে, সরাসরি এখন ডি বসাই দিলাম। তাহলে আই সমান সমান আমরা কি পাচ্ছি? এ ডট ডেরিভেটিভ ডি বাই ডিটি। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বা এখানে শুধু আই না রেখে এখানে একটা স্মল ডিও দিতে পারো, আইডি, ঠিক আছে? মানে সাফিক্স হিসেবে আইডিও দিতে পারো, যেহেতু আইডি দ্বারা আমি বুঝবো যে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে? জি স্যার। আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি আমরা জানি, ডেনসিটি বের করার জন্য কি করতে হয়? ওই ভ্যালুটাকে ওই এরিয়া দ্বারা ভাগ করতে হয়। ভাগ করতে হয় কিনা? কোনো কিছু ডেনসিটি বের করার জন্য কি করতে হয়? এরিয়া দ্বারা ভাগ করতে হয় না? জি স্যার। যেমন তোমরা যদি সিজিবি এর কথা চিন্তা করো, তাহলে টোটাল ইয়া দিয়ে ভাগ করতে হয় কিনা? রেজাল্টটা দিয়ে ভাগ করতে হয় কিনা? সেম অ্যাজ যদি আমার কারেন্ট এটা হয়, তাহলে এই কারেন্টটার আমার ডেনসিটি কত? সে তাহলে ডেনসিটি অবশ্যই এটা
ডিসপ্লেসমেন্ট ডেনসিটিটা বের করব, তাহলে এই টোটাল ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে আমি এরিয়া দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটিটা পাচ্ছি। বুঝে গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 3টা কোশ্চেন কিন্তু পড়া হয়ে গেল অলরেডি। এখানে কিছু নোট দেওয়া হয়েছে, নোটটা একটু ফলো করো ভালো করে। দ্য চার্জ দ্যাট ফলোজ থ্রো ডাইলেকট্রিক, তাহলে ডাইলেকট্রিকের মধ্যে যে চার্জটা ফলো করতেছে তাকে আমি বলছি ডাইলেকট্রিক কারেন্ট। স্যার শোনা যাচ্ছে না স্যার। ডাইলেকট্রিকের মধ্যে যে কারেন্টটা ফলো করতেছে, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? স্যার জি আমরা তো স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার চার্জ শুনতে তোমার পাচ্ছি, হচ্ছে স্যার। ডাইলেকট্রিকের মধ্যে যে চার্জটা ফলো করতেছে তাকে আমি কি বলতেছি? ডাইলেকট্রিক কারেন্ট। আর কন্ডাক্টরের মধ্যে যেটা ফলো করতেছে সেটাকে আমি কি বলতেছি? কন্ডাক্টিং কারেন্ট। কন্ডাক্টিং কারেন্ট। এটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে ম্যাক্সওয়েলের যখন ফিল্ড ইকুয়েশনটা আমি ডাইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে চিন্তা করতেছি তখন কিন্তু এই জন্য এই কারেন্টটা আমি কি পাচ্ছি না, আইসি কারেন্টটা আমি 0 পাচ্ছি। হ্যাঁ, আর এই কারেন্টটা কিন্তু আমি পাচ্ছি, আইডি কারেন্টটা ওই সময় পাচ্ছি। আরেকটা বিষয়, আইসোট্রপি ইজ ইউনিফর্মলি ইন অল ডিরেকশন। অল ডিরেকশনে কি আইসোট্রপিটি ইউনিফর্ম? ইউনিফর্ম তো বোঝো, একই একই, কোনো পরিবর্তন নাই। এই জন্য বলছে আইসোট্রপিক মিডিয়ামের ক্ষেত্রে পারমিটিভিটি এবং পারমিএবিলিটি, পারমিটিভিটি এবং পারমিএবিলিটিটা কি? পারমিটিভ এবং পারমিএবিলিটিটা কি হবে? ইউনিফর্ম, মানে কোনো পরিবর্তন হবে না। কখন? যদি মিডিয়ামটা কি হয়? আইসোটপিক। আইসোট্রপিক হয়। এটা একটু নোট করে রাখবা। আর একটা মাথায় রাখবা, এই ইটা রিলেশন আছে ডি এবং ই এর সাথে, আর পারমিএবিলিটিটা রিলেশন আছে বি এবং এইচ এর সাথে। ঠিক আছে, এই রিলেশনটা হচ্ছে এই দুটার সাথে, আর পারমিটিভিটিটা রিলেশন আছে ডি এবং ই এর সাথে। এটা আমি দুটো একটু মনে রাখি। আরেকটা ইকুয়েশন, এইটা ইকুয়েশন পরেই মোটামুটি শেষ করে দেবো। ডিডিউস দ্য পয়সনস ইকুয়েশন এন্ড ল্যাপ্লাস ইকুয়েশন। ডিডিউস দ্য মানে তোমার এই ইকুয়েশনটা কতটা মিনিমাইজ করা যায় এটা ইকুয়েশনটা লিখতে বলা হয়। তো অ্যাকর্ডিং টু গাউস ল, এই যে গাউস ল যদি এলিমেন্টাল ভলিউম হয় আমরা কিন্তু এটা জানি, এলিমেন্টাল ভলিউমের জন্য আমরা এটা জানি, এটা গাউস ল। এটা যদি এলিমেন্টাল হয়, কিন্তু এটা অ্যাকচুয়াল কিন্তু এটা গাউস ল এর সূত্র না। গাউস ল এর সূত্র তোমার ইন্টিগ্রেশন আকারে আসবে। বলছে এলিমেন্টাল ভলিউম, এলিমেন্টাল ভলিউম তো অবশ্যই কি করা যায়? কাউন্ট করা যায় না এইভাবে? হ্যাঁ, তখন কিন্তু ইন্টিগ্রেশন আসে না। ইন্টিগ্রেশন সাইন কখন আসে? যখন এরিয়াটা কি করা যায় না, এরিয়াটা এই আকারে থাকে, এইভাবে থাকে, যার কোনো লেন্থ বা উইথ কি থাকে না। ট্র্যাপিজয়েডাল মনে আছে? ট্র্যাপিজিয়াম বোঝা যায় না স্যার, লেন্থ আর দৈর্ঘ্য হ্যাঁ, প্রস্থ। আমি এরিয়া নির্ণয় করার জন্য অ্যাটলিস্ট কি করতে হবে? তার লেন্থ এবং উইথ থাকতে হবে। এরকম যদি হয় কোন একটা এরিয়া, আমি তার কি করতে পারবো না, কার্ভটার এরিয়া নির্ণয় করতে পারবো? তখন কিন্তু ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হয় প্রতিটা এরিয়াকে, এইভাবে করতে হয় কিনা? জি স্যার। জি স্যার। তখনই আমরা কিন্তু ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি। ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করে ধরে নেই এটা ডিটি পরিবর্তন, তারপরে এইভাবে আমরা ক্যালকুলেশন করি যে সে এটা এ ডিএ স্মল ডিএ, এভাবে আমরা ক্যালকুলেশন করি কিনা এরিয়াটা, যে এখানে আপার লিমিট থাকে, আপার লিমিট এইদিকে আপার লিমিট থাকবে, এদিকে লোয়ার লিমিট থাকে, তারপর আমরা এরিয়াটা নির্ণয় করতে পারি কিনা। জি স্যার। বাট এটা বলছে যদি এলিমেন্টাল ভলিউম হয়, এলিমেন্টাল ভলিউম হলে আমি আর ওই ইন্টিগ্রেশন সাইন থাকতেছে না, সরাসরি আমি এভাবে, কারণ এখানে তো কাউন্ট করা যাবে। তাহলে অ্যাকর্ডিং টু গাউস ল, গাউস ল এটা প্রুফ করছে। এই যে আমি ইয়াটা দিলাম স্কয়ারের ভিতর, এই ভ্যালুটা কি করছে? গাউস ল প্রুফ করছে। অ্যাকর্ডিং টু গাউস ল ফর এলিমেন্টাল ভলিউম আমি এটা জানি, যেখানে বলছে রোটা হচ্ছে চার্জ ডেনসিটি এবং ডিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি। ইনডেনসিটি কিন্তু বলি নাই, ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে আরো একটা কন্ডিশন দেওয়া হয়েছে, আমি তো প্রুফ করবো এটা, তার মানে প্রুফ করার জন্য আমাকে অবশ্যই কিছু রিকল করে নিয়ে আসতে হবে। এমনি এমনি তো পারবো না, অ্যাটলিস্ট হয় রিকল করতে হবে, নাহলে অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে হবে, তারপরে আমাকে প্রুফটাতে যাইতে হবে, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, বলছি ইফ দ্য মিডিয়াম ইজ হোমোজেনিয়াস, হোমোজেনিয়াসটার সাথে সবাই পরিচিত আছে কি?
জি স্যার একই গোত্রীয়। একই গোত্রীয়। আইসোট্রপিক কিছুক্ষণ আগেই বললাম, তার মানে কি এখানে ইউনিফর্ম হবে। বলছে যদি মিডিয়ামটা হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক হয় তাহলে অবশ্যই আমরা জানি যে কি এপসিলনটা কি, এই এপসিলনের ভ্যালুটা কি হবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে। তার মানে এপসিলনের ভ্যালু কনস্ট্যান্ট কখন হয়, যখন মিডিয়ামটা এখানে আমাদের কি হচ্ছে হোমোজেনিয়াস হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক হচ্ছে, তখন এখানে কনস্ট্যান্ট। কারণ আমরা জানি সবসময় কি হয়, ডি ইকুয়াল টু আমরা জানি কি এপসিলন ই, কিন্তু এই এপসিলনটা কি হচ্ছে এপসিলন আর, এই আর দ্বারা বোঝায় মিডিয়াম, কোন মিডিয়ামের জন্য, প্রতিটা মিডিয়ামের আলাদা আলাদা কি থাকে, পারমিটিভিটি থাকে। কিন্তু বলছে যদি এই মিডিয়ামটা কি হয় হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক হয় তাহলে হচ্ছে এই আরটার মানে এপসিলন আর আর লেখার দরকার নাই, সরাসরি এপসিলন লিখলে হবে, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে তখন। এবং স্কেলার, এখানে এল বাদ দিয়েছে, স্কেলার কোয়ান্টিটি হবে। তার মানে কি একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, আমি কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তখন আমি এক নম্বর ইকুয়েশনটাকে কি এইভাবে লিখতে পারি, যখন হোমোজেনিয়াস হবে তখন কি এইভাবে লিখতে পারবো, কারণ ডি ইকুয়াল টু আমরা কি এপসিলন ই, এটা জানি কিনা। জি স্যার। সমস্যা আছে কারো, না স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে এখানে এপসিলনটা আমরা কি দেখলাম, কনস্ট্যান্ট এবং স্কেলার কোয়ান্টিটি দেখলাম কিনা। এখন এই এপসিলনটাকে যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু কিনা, জি স্যার। এপসিলনটা কনস্ট্যান্ট কিনা, আবার চার্জ ডেনসিটিটাও তোমার এখানে কি একটা ভ্যালু, তো নির্দিষ্ট ভ্যালু পাবো, হবে না? পাইবে না পাই ওটা আমি রেখে দিলাম, এপসিলন যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, আমি এখান থেকে ডাইভারজেন্স থেকে আমি ওটা ডাইভারজেন্স ইকুয়াল টু এটা আমি এদিকে ইয়া করে দিলাম, পার করে দিলাম, বা উভয় দিকে এপসিলন দ্বারা ভাগ করে দিলাম, তখন তো আমার এই 2 নম্বর ইকুয়েশনটার মতো আসে। আবার আমরা জানি তড়িৎ বিভব কার সাথে রিলেশন আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কার সাথে রিলেশন, পটেনশিয়ালের সাথে রিলেশন কিনা, ভোল্টেজের সাথে রিলেশন কিনা। জি স্যার। এগুলো যদি তোমাদের মনে না থাকে 1 নম্বর লেকচারটা দেখবা, ওখানে ওই পিডিএফ যে স্লাইডটা দিয়েছিলাম ওখানে আছে। এগুলো বারবার ইকুয়াল করে তো পড়ানো মুশকিল। আমরা জানি যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, জি স্যার। এটা ভোল্টেজের সাথে পটেনশিয়ালের সাথে রিলেশন আছে, যেটাকে ই সমান সমান আমরা মাইনাস ডাইভারজেন্স ভি দ্বারা রিকল করতে পারি। 1 নম্বর লেকচারটাতে দেখবা এগুলো আছে। এই ই এর ভ্যালুটা যদি আমি 2 নম্বর ইকুয়েশনটাতে বসাই দিই এখানে, তখন আবার এরকম দাঁড়ায় কিনা, ই এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, জি স্যার। এদিকে তো কোনো পরিবর্তন নাই। এখন দুইটা ডাইভারজেন্স কে সেম যদি ভ্যালু হয় তখন কি করতে হয়, দুইটা ডাইভারজেন্স গুণ করলে স্কয়ার হয় কিনা। স্কয়ার হবে। জি স্যার। এর জন্য হচ্ছে কি এটা তো থাকলোই ভ্যালুটা এখান থেকে, এই জন্য এই দুটো হলো স্কয়ার এবং মাইনাসটা উভয় দিকে মাইনাস গুণ করে দিলাম, মাইনাসে মানে যে এইদিকে আমার প্লাস হইলো আর এইদিকে একটা মাইনাস সাইন চলে আসলো, এবং তাহলে এখানে ডাইভারজেন্স স্কয়ার ভি আসলো। এই যে স্কয়ার ভি, ডাইভারজেন্স স্কয়ার ভি রো, যেটা চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই হচ্ছে কি পারমিটিভিটি কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এবং হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, যেটা হচ্ছে হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক মিডিয়ামের জন্য এই পারমিটিভিটি, তাই না? এটাকে আমি বলতেছি, এই ইকুয়েশনটাকে বলতেছি পয়সনস ইকুয়েশন। বুঝা গেছে কিনা? জি স্যার। আবার এই পয়সন ইকুয়েশনটা ক্যালকুলেশন করার জন্য আমি যে চার্জ ডেনসিটিটা নিচ্ছি ওটা যদি কি হয়, ওটা যদি হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক মিডিয়াম না হয়, যদি ফ্রি স্পেসের জন্য হয়, কার জন্য, ফ্রি স্পেসের জন্য যদি আমি ক্যালকুলেশন করি তখন আমার কি কোনো চার্জ পাবো না, রো এর ভ্যালুটা কি 0 পাবো কিনা। জি স্যার। তো রো এর ভ্যালু যখন 0 পাবো তখন 3 নম্বর ইকুয়েশনটা কি দাঁড়ায়, এরকম দাঁড়ায়। জি স্যার। ফ্রি স্পেসের জন্য তো আমার কোনো চার্জ নাই, চার্জ পাবো না স্যার। না স্যার। তো চার্জ পাচ্ছি না, তার মানে কি ডেল স্কয়ার ইকুয়াল টু আমি কি পাচ্ছি, ডেল স্কয়ার ভি ইকুয়াল টু আমি কি পাচ্ছি, বা ডাইভারজেন্স স্কয়ার ভি ইকুয়াল টু আমি কি পাচ্ছি, 0 পাচ্ছি কিনা। এটাকে আমি তখন বলতেছি স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল কেস, এটা হচ্ছে স্পেশাল কেসের জন্য ফর সারফেস ফ্রি রিজিয়ন ইজ কল্ড ল্যাপ্লাস ইকুয়েশন বলতেছি এটাকে আমি।
ফ্রি রিজন বা ফ্রি স্পেসের জন্য